বন্ধুরা, মধ্যপ্রাচ্যে আজ যুদ্ধের ১৯তম দিন, কিন্তু গত ২৪ ঘন্টায় যা ঘটেছে তা গোটা বিশ্বের সমীকরণ বদলে দিয়েছে। একদিকে ইরানের মিসাইল বৃষ্টির আঘাতে কাঁপছে তেল আবিব, অন্যদিকে খোদ হোয়াইট হাউসের ভেতরেই শুরু হয়েছে চরম অস্থিরতা। ডোনাল্ড ট্রাম্পের নিজের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা কেন পদত্যাগ করে বললেন এই যুদ্ধ আসলে ইসরায়েলি লবির সাজানো নাটক। শুধু তাই নয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আদৌ বেঁচে আছেন, নাকি তিনি আল আকসা মসজিদের নিচে কোনো গোপন বাংকারে আত্মগোপন করে আছেন? আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই গোপন তারবার্তায় কি এমন আছে যা ২০ মার্চের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের প্রতিটি পয়েন্ট আপনার পিলে চমকে দেওয়ার মতো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর মধ্যপ্রাচ্যের মানচিত্র হয়তো আর আগের মতো থাকবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আজ ১৯তম দিনে এক নাটকীয় মোড় নিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতটি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসলিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সারদাদ মুসাবি আমেরিকান ও ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে শক্তিশালী হামলার নতুন পর্যায় শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি এই অভিযানকে শত্রু শক্তির অহংকারের মেরুদণ্ড ভেঙে দেওয়ার লড়াই হিসাবে অভিহিত করছেন। মঙ্গলবার ভোররাত থেকে আজ সকাল পর্যন্ত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অঞ্চল জুড়ে ইসরায়েল ও মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইরানি কমান্ডাররা দাবি করেছেন এটি একটি পরিকল্পিত এবং কার্যকর আক্রমণ, যা ইসরায়েলি শক্তির দম্ভ চূর্ণ করার জন্য পরিচালিত হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। আসলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে তাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই। দেশটির হোম ফ্রন্ট কমান্ড সাধারণ নাগরিকদের মোবাইল ফোনে বিশেষ বার্তা পাঠিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে। নিউ টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী বড় ধরনের হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে উদ্ধারকারী দলগুলো সম্ভাব্য আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে পৌঁছে পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছে। আন্তর্জাতিক মহলে এই হামলাকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধ এমনিতেই হচ্ছে ১৯তম দিনে, তারপরে এটা আরো ছড়িয়ে পড়ে, এই ভয় পাচ্ছে বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খামেনি পরিষ্কার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরাজয় স্বীকার করে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের শান্তি আলোচনা সম্ভব না। ২৮শে ফেব্রুয়ারি শুরু হয় এই রক্তক্ষয়ী যুদ্ধে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে অন্তত ২,০০০ মানুষ। যুদ্ধের প্রভাব এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই। ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের ২০% তেল ও গ্যাস সরবরাহে পথ বন্ধ হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৪% বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধু দেশগুলোর সহায়তা চাইলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাড়া পাবেনও না তিনি একা। ডোনাল্ড ট্রাম্প এখন একা হয়ে গেছে। মঙ্গলবার ভোর আর আজকে সকালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। ইরান রাতভর ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র ও সকালে অস্ত্র কারখানায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল ও তেহরান আবাসিক এলাকায় লেবাননে এবং তেহরানে হামলা চালিয়েছে। তারা তো খুঁজে বের করার মধ্যে তাদের সক্ষমতা নাই, এজন্য নিরীহ মানুষের উপর বোমা বর্ষণ করেছে। সংঘাতের আঁচ লেগেছে উপসাগরের দেশগুলোতে। সংযুক্ত আরব আমিরাত সহ পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক ঘাঁটি ও তেল স্থাপনায় ইরানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ফলে বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ফুজাইরা বন্দরে হামলার পর তেল লোডিং আংশিক বন্ধ হয়ে গেছে এবং আবুধাবিতে এক পাকিস্তানি নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা কাল্লাস এই পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে হরমুজ প্রণালী সচল করতে কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। তবে ইরান ও ইসরায়েলের কঠোর অবস্থানের কারণে শান্তি প্রক্রিয়া বর্তমানে গভীর অনিশ্চয়তার মুখে। ইরানের সাথে চলমান সংঘাতের জেরে মার্কিন প্রশাসনে বড় ধরনের ধাক্কা লেগেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট পদত্যাগ করেছেন। গত ১৭ মার্চ ২০২৬ তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি সরাসরি অভিযোগ করেন
ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েল ও শক্তিশালী মার্কিন লবির চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়েছে। উনি একেবারে সত্যি কথাটা বলে দিয়েছেন। জোসেফ কেন তার পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করে জানান, তিনি তার বিবেকের তাড়নায় এই যুদ্ধ সমর্থন করতে পারছেন না। তার দাবি, ইসরায়েল কর্মকর্তারা ও প্রভাবশালী মার্কিন গণমাধ্যম পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়িয়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে দুর্বল করেছে। কেন্টের মতে এই যুদ্ধের পরিস্থিতি তৈরির জন্য ভুল তথ্যচিত্র সাজানো হয়েছিল, যাতে মনে হয় ইরান আক্রমণ করলে দ্রুত বিজয় সম্ভব, যা এখন পুরো পাল্টে গেছে। তিনি আরও সতর্ক করেন, অতীতের একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধে জড়ানো হয়েছিল, যা মার্কিন সেনাদের জন্য বিপর্যয় ডেকে এনেছিল। কেন্টের এই পদত্যাগ বর্তমান ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্য কৌশল নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের সাম্প্রতিক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জীবিত থাকা বা না থাকা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তেল আবিব ভিডিও প্রকাশ করে তিনি বেঁচে আছেন বলে দাবি করলেও নেটিজেনরা সেগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি বলে সন্দেহ করছেন। ইসরায়েলের ভেতরে কঠোর সেন্সরশিপ এবং তথ্য প্রবাহে বিধিনিষেধ থাকায় এই অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। এই রহস্যের মধ্যে নতুন এক চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম। তার মতে, নেতানিয়াহু যদি জীবিতও থাকেন, সম্ভাবনা খুব কম, তবে তিনি জেরুজালেমের অত্যন্ত সুরক্ষিত কোনো ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছেন। সালেম অনুমান করছেন, চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নেতানিয়াহু সম্ভবত আল আকসা মসজিদ প্রাঙ্গণের নিচে অবস্থিত কোনো সুরক্ষিত কক্ষে লুকিয়ে থাকতে পারেন। তার মতো ইঁদুরের পক্ষে এটাই সম্ভব। সাবেক এই কূটনীতিক মিশরীয় সংবাদ মাধ্যম সাদ আল বালাতকে জানান, যুদ্ধের সময় ইসরায়েলি নেতাদের ভূগর্ভস্থ ব্যবস্থাপনায় সভা করার ইতিহাস রয়েছে। বর্তমানে ইসরায়েলের ভেতরে ছবি বা ভিডিও প্রকাশের উপর কঠোর নিষেধাজ্ঞা এবং সাংবাদিকদের সীমিত প্রবেশাধিকারের কারণে মাঠ পর্যায়ের প্রকৃত অবস্থা যাচাই করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তবে পুরো ইসরায়েলের অবস্থা এখন ফিলিস্তিনের সেই অঞ্চলটির অবস্থা যেখানে ইসরায়েল দিনের পর দিন বোমা বর্ষণ করেছিল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান চরম উত্তেজনার মধ্যে ইরানে সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তর পূর্বাঞ্চলীয় খোরাসান রাজাবি প্রদেশ থেকে 10 জন বিদেশি নাগরিক সহ অন্তত 55 জনকে আটক করা হয়েছে। ইরানের পুলিশ প্রধান আহমেদ রেজা রাদান জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে শত্রুপক্ষের হয়ে তথ্য পাচার এবং সংবেদনশীল স্থাপনায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। হরমোজগান প্রদেশ থেকেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভাড়াটে সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশ জুড়ে অভিযান চালিয়ে শত শত স্টার্লিং সিস্টেম জব্দ করেছে। দেশটির দাবি, ইন্টারনেট ব্লক আউটের সময় বিকল্প সংযোগ স্থাপনে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছিল। এদিকে ইরানের প্রাচীন উৎসব চাহার শানবে চুরি কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইরানি প্রশাসন। পুলিশ প্রধানের মতে, শত্রুপক্ষ এই উৎসবকে কাজে লাগিয়ে দেশ জুড়ে অস্থিতিশীলতা ও প্রাণহানির ঘটনা ঘটাতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণকে ঘরে থেকে উৎসব উদযাপনের পরামর্শ দেওয়া হয়েছে। ইরান এবং ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীদের হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতে বিশ্বজুড়ে মার্কিন কূটনীতিকদের জরুরি নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 17 মার্চ প্রকাশিত সংবাদ মাধ্যমে এবিসি নিউজের এক প্রতিবেদন অনুযায়ী গত সোমবার যুক্তরাষ্ট্রের সকল কূটনৈতিক ও কনসুলেট দপ্তরে এই বিশেষ তারবার্তা পাঠানো হয়েছে। এই সংবাদটি আজ সব জায়গায় প্রকাশিত হয়েছে। 20 মার্চের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই নির্দেশনায় প্রধানত ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওয়াশিংটনের মূল্যায়ন হলো, ইরান এক চাপের চেয়ে সম্মিলিত আন্তর্জাতিক চাপের প্রতি বেশি সংবেদনশীল। ফিলিস্তিন, ইরাকি, জর্ডান এবং আপনার যেটাকে বলে সিরিয়া, এখানে যে ইরানের প্রক্সি বন্ধুরা রয়েছে তাদের মদত দিয়ে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা তৈরির দীর্ঘমেয়াদী প্রচেষ্টার বিরুদ্ধে বন্ধু দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এটা একদম পরিষ্কার, আমেরিকা চাচ্ছে পুরো আরব ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। এটা কোনোদিন হবে না, কারণ ইরান শুধু মার্কিন ঘাঁটিগুলোতে আরবে হামলা চালাচ্ছে। এই কূটনৈতিক তৎপরতার মূলে রয়েছে অপারেশন এপিক ফিউরি। এই অভিযানে লক্ষ্যগুলো অত্যন্ত সুনির্দিষ্ট: ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, ইরানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যকার চেইন অফ কমান্ড ভেঙে দেওয়া এবং দেশটির নৌবাহিনীর সক্ষমতা কমিয়ে আনা। বিশেষ করে হরমুজ প্রণালী সচল রাখতে একটি শক্তিশালী আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, এই জোটে অংশ নেওয়া দেশগুলোর তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে।
এছাড়া যেসব দেশ এখন ইরানের প্রক্সি গ্রুপগুলোকে নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি, সেসব দেশের সরকারকে দ্রুত তা করার জন্য উৎসাহিত করতে কূটনীতিকদের বলা হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট সরাসরি বিদেশের মাটিতে গুপ্ত হত্যা ও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ইরানের এই সন্ত্রাসী নেটওয়ার্ক উপড়ে ফেলাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। পুরো প্রক্রিয়াটি ইসরায়েলি কূটনীতিকদের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করার নির্দেশও দেওয়া হয়েছে এই তারবার্তায়। সবকিছুতে ইসরায়েলকে জড়াতেই হবে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, যুদ্ধ কখনো সাধারণ মানুষের জন্য শান্তি বয়ে আনে না। কিন্তু আজ হোয়াইট হাউস থেকে তেল আবিব পর্যন্ত যে অস্থিরতা আমরা দেখছি, তা কেবল কোনো সামরিক সংঘাত নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এক বিশাল দাবার চাল। জোসেফ কেন্টের পদত্যাগ আর 20 মার্চের সে গোপন ডেডলাইন সবই ইঙ্গিত দিচ্ছে সামনে আরো বড় কোনো ঝড় আসছে। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন এই পরিস্থিতির লাগাম টেনে ধরতে, নাকি নেতানিয়াহুর এই নীরবতা আর ইরানের আক্রমণ মধ্যপ্রাচ্যের মানচিত্রকে চিরতরে বদলে দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনার এক একটি মন্তব্য আমাদের বিশ্লেষণে শক্তি যোগায়। আপনারা যারা আজ আমাদের সাথে যুক্ত ছিলেন, সে বাংলাদেশ হোক, ভারত, মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের কোনো দেশ, সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সত্যটুকু সবার কাছে পৌঁছে দিন। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্যের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আর দেশের ও বিদেশের খবরের সঠিক বিশ্লেষণের জন্য খবর সংযোগের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।